হুম, রেকর্ডার অন করেছি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। আমরা কালকে উদ্ভিদের রেচন পড়েছিলাম, উদ্ভিদ রেচনটা পড়েছিলাম এবং আমরা আরো কয়েকটা ইন জেনারেল টার্মিনোলজিতে পড়েছি যে এই রেচন পদার্থ, বিশেষ করে নাইট্রোজেনিয়াস রেচন পদার্থ, সেটা কি কি রকমের হয়, সেটা অ্যামোনিয়ার ফর্মে হতে পারে, ইউরিয়া বা ইউরিক অ্যাসিডের ফর্মে। তাহলে অ্যামোনোটেলিক, যারা অ্যামোনিয়া ফর্মে যারা সেটাকে নির্গত করে তাদেরকে অ্যামোনোটেলিক অ্যানিমাল বলে। কারা কারা সেটার এক্সাম্পলে ইউরিওটেলিক বলেছিলাম এবং ইউরিকোটেলিক। সবকটার এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের প্রশ্ন এইভাবে আসে যে চারটের নাম দিয়ে দেওয়া হলো অড ওয়ান আউট হিসেবে, বা এগুলোর মধ্যে কোনটা ইউরিকোটেলিক অ্যানিমাল, এইভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এবার আমরা এখানে আজকে প্রাণীর নাম এবং রেচন অঙ্গের নাম ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নাও। দেখো, অ্যামিবার ক্ষেত্রে সংকোচী গহ্বর, ঠিক আছে, এবং মানে ইংলিশটা থাকে যে জেনারেল বডি সারফেস, আর যেটা ওই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস, সংকোচী গহ্বর। ঠিক আছে, তো ওদের পুরো বডি সারফেসটাই কিন্তু রেচন অঙ্গের মধ্যে পড়ে। চ্যাপ্টার কৃমিতে ফ্লেম পোষ, কেঁচো, জোঁক এগুলোর ক্ষেত্রে, ফ্ল্যাট ওমস বা আর্থ ওমস এগুলোর ক্ষেত্রে সেটা হলো নেফ্রিডিয়া, খুব ইম্পর্টেন্ট। চিংড়ি সবুজ গ্রন্থি বা কক্সাল গ্ল্যান্ড খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার দিয়েছে। আরশোলা বা পতঙ্গের ক্ষেত্রে দেখো ম্যালপিজিয়ান টিপস, ঠিক আছে। তারপর মাকড়সা, কাঁকড়া, বিছে এদের ক্ষেত্রে হলো কক্সাল গ্রন্থি। আর মেরুদণ্ডী প্রাণী ম্যামলস বা মানুষের ক্ষেত্রে বৃক্ক। তবে একটা জিনিস মনে রাখবে, শুধু বৃক্ক কিন্তু নয়, সাথে স্কিন আছে, লাংস আছে, এবং তোমরা জানলে অবাক হবে যে লিভারও কিন্তু আমাদের একটা এক্সক্রিটরি অর্গানের মধ্যে পড়ে। কেননা আমাদের একটা অর্নিথিন সাইকেল সম্পন্ন হয়, আমরা দেখবো অর্নিথিন সাইকেল সম্পন্ন হয় কি, এবং অর্নিথিন সাইকেলটাই হলো পুরো ওই ইউরিয়াটাকে, আমাদের শরীর থেকে যে ইউরিয়াটা বের হবে সেই ইউরিয়াটাকে তৈরি করে, এবং সেই কাজটা করে হলো লিভার। সেই কারণে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন দেয় যে নিচের গুলোর মধ্যে মানুষের এক্সক্রিটরি অর্গানের মধ্যে কোনটা পড়ে না, তাহলে মনে রাখবে পরে হলো বৃক্ক বা কিডনি, স্কিন, লাংস, লিভার, এই চারটেই হবে। স্কিন দিয়ে সে CO2 কে এক্সক্রিট করছে, লাংস, সরি, স্কিন দিয়ে সে ওয়াটার ভেপার বা তোমার সল্ট কে এক্সক্রিট করছে, লাংস দিয়ে ফুসফুস দিয়ে সে CO2 কে এক্সক্রিট করছে, লিভারে বললাম যেটা অর্নিথিন সাইকেল তৈরিতে সাহায্য করছে, আর বৃক্ক দিয়ে আমাদের মেইনলি ইউরিয়াটাকে বের করছে। ওকে, এইবার আমরা এই যে দেখো এক্সক্রিটরি অর্গানস এর মধ্যে পড়বো, এবং এখানে দেখো এটাও খুব সুন্দরভাবে লেখা আছে যে অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গান আর মেইন এক্সক্রিটরি অর্গান। তার মানে কি, মেন এক্সক্রিটরি অর্গানের মধ্যে নো ডাউট কিডনি, কিন্তু আশেপাশে অ্যাক্সেসরি কথাটার অর্থ হলো যারা সহযোগী অর্গান, সেগুলোর মধ্যে লাংস, স্কিন, লিভার, লার্জ ইন্টেস্টাইন এগুলো কিন্তু পড়ে। এবার আমরা পুরো মানুষের রেচনতন্ত্রে ঢুকে যাচ্ছি। আগে আমরা পুরো কাজটা দেখে নিই, কিভাবে জিনিসটা রয়েছে সেগুলো আমরা আগে একটু দেখে নিই। আচ্ছা, না, আগে আমি একটু নিজের মতন ছবি এঁকে জিনিসটা বোঝাই, হ্যাঁ। আমার একটু ছবি এঁকে বোঝাতে খুব ভালো লাগে। আমাদের যদি আগে আমরা কিডনিতে যাই তাহলে আমরা দেখব যে আমাদের সিস্টেমে কিডনি কতগুলো আছে, দুটো। কিরকম কিরকম, আমরা ছোটবেলাতে পড়েছি যে এরকম দুটো ছোট ছোট কিডনি আছে সিন্দুকের মতন দেখতে, এবং তারপর সেখান থেকে ইউরেথ্রা বা মূত্রনালী,
তাই না? তারপর সেখান থেকে এসে এখানে থাকে ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। ঠিক আছে? সরি, এটাকে বললো ইউরেটার। এটাকে বললো ইউরেটার্স বলে, মূত্রনালী যেটা বললাম। আর তারপর সেটা হলো এইখানে হলো ইউরেথ্রা, এই পয়েন্টটা। ওকে। আর এটা হলো আমাদের তোমার কিডনি, আর এইটা হলো ব্লাডার। আগে আমরা একটু কিডনির ডিটেলটা পড়ে দেখি। আচ্ছা, তার মানে তোমরা সবার আগে এটা দেখতে পাচ্ছ, কিডনি কতগুলো থাকবে? দুটো। ইউরেটাস কতগুলো থাকবে? দুটো। এই যে দুটো। ইউরিনারি ব্লাডার কতগুলো থাকবে? একটা। আর ইউরেথ্রা কতগুলো থাকবে? একটা। এটা যেন ক্লিয়ার থাকে। ওকে। এবার আমি যদি বলি শেপ, কিডনির শেপ কিরকম হবে? শেপটা হলো বিনের মতো, শিং বীজের মতো। লেন্থ কত হয়? লেন্থ হলো 10 থেকে 12 সেন্টিমিটার। ওকে। আর উইড মানে প্রস্থ বা প্রশস্ত বা কত সেন্টিমিটার চওড়া? 5 থেকে 7 সেন্টিমিটার। থিকনেস, থিকনেস হলো 2 থেকে 3 সেন্টিমিটার। তাহলে পুরো ব্যাপারটা জাস্ট ভেবে নাও, বুঝে নাও যে 10 থেকে 12 সেন্টিমিটার লেন্থ, উইডটা হলো 5 থেকে 7 সেন্টিমিটার, আর থিকনেসটা হলো 2 থেকে 3 সেন্টিমিটার। এবং এইটুকু ছোট্ট একটা অর্গানের কি কাজ তুমি ভাবো? সেটা যদি না থাকে, মানুষকে যেরকম মানে ডায়ালিসিস করতে হয় বা যেরকম মানে কষ্টসাধ্য প্রসিডিওরের মধ্যে যেতে হয়, সেই মানুষের কিন্তু বাঁচা সম্ভব হয় না, তাই না? আর ওয়েট, ওয়েট হলো 120 থেকে 170 গ্রাম। ঠিক আছে, খুবই কম। তাহলে সবার আগে আমরা দেখবো কিডনির লোকেশন কোথায়, কিডনি থাকে কোথায়। মা আমাকে একটু জল দিন। আচ্ছা, এই অর্গানটা আমাদের অ্যাবডোমেনে থাকে। অ্যাবডোমেন বলতে পেট। ঠিক আছে, অ্যাবডোমেনে থাকে লাইন। আর আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, ভার্টিব্রাল কলাম আমি তোমাদের যখন পড়িয়েছিলাম আহ তোমার স্কেলেটন সিস্টেম, তখন আমি বলেছিলাম যে ভার্টিব্রাল কলাম আছে সেখানে জাস্ট দ্য বিলো দ্য ডায়াফ্রাগ্রাম। মানে আমাদের যে ওই যে ডায়াফ্রাগ্রাম কথাটার অর্থটা বাংলাটা আমার মনে পড়ছে না। ডায়াফ্রাগ্রামের বাংলাটা কি আছে? না। হ্যাঁ, 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 ঠিক বলেছো। মধ্যচ্ছেদক এরকম একটা কিছু। But যাই হোক, আমাদের যেটা হলো মেইন কথা, সেটা হলো অ্যাবডোমেনে তোমার জাস্ট ওই ডায়াফ্রামের নিচে দুটো কিডনি প্রেজেন্ট থাকে। ঠিক আছে? এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর বার আসে, এই যে এরকম যেটা কিডনি হয় সেটার মানে আমরা এটাকে না পুরো খুলে পড়বো। কিভাবে পড়বো আমি দেখাচ্ছি, ছবিটা যখন আঁকবো বুঝতে পারবে। মনে রাখবে সেটার আউটার পার্টটাকে বলা হয় কর্টেক্স, আউটার পার্টটাকে বলা হয় কর্টেক্স, আর ইনার পার্টটাকে বলা হয় মেডুলা। এটা পরীক্ষায় দেয়। তো মনে রাখবে মেডুলা মানে কি? মেডুলাম বলতে ম দিয়ে মধ্যে, তার মানে ইনার পার্ট মেডুলা, আর কর্টেক্সটা হলো বাইরের। এভাবে মনে রাখতে পারো। হুম? এবারে আমি এই যে যা যা বলেছি এখানে সব আছে, এমন নয় যে নেই। কিন্তু এখানে আমি এবার একটু ছবি আঁকছি, তারপরে আমরা থিওরিতে যাব।
আচ্ছা আচ্ছা, নেফ্রন কথাটার আমি বলতেই ভুলে গেলাম। যাই হোক, আমরা এটা জানি যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন, তাই না? তার মানে প্রচুর নেফ্রন দিয়েই কিন্তু বৃক্ক তৈরি হয়। এবার কতগুলো সংখ্যায় সেগুলো আছে সমস্ত, আমরা এখন ইনফরমেশনে যাচ্ছি না, আমরা আগে জিনিসটা বুঝি যে কাজ কিভাবে হচ্ছে। তাহলে সবার আগে যেরকম একটা বৃক্ক আঁকলাম, ঠিক আছে? এবার এখানে এইভাবে প্রচুর প্রচুর নেফ্রন দিয়ে আমাদের এই বৃক্কটা তৈরি, ঠিক আছে? এবং এইটাও মনে রাখবে যে এই যে ভেতরের এই যখন সারিবদ্ধভাবে জিনিসটা সাজানো হচ্ছে, তখন এই ভেতরের পার্টটাকে বলা হচ্ছে মেডুলা, এই যে ভেতরের পার্টটাকে বলা হচ্ছে মেডুলা, আর বাইরের পার্টটাকে বলা হচ্ছে কর্টেক্স। এবার এই যে এগুলোর প্রত্যেকটার না একটা যুক্ত হওয়ার একটা পথ আছে, এই যে এইভাবে জিনিসটা যুক্ত হচ্ছে, ঠিক আছে? এইভাবে জিনিসটা যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার পর এখানে একটা জিনিসের সাথে এইভাবে এটা যুক্ত হয়ে যাচ্ছে। এই যে গোল মতন এইটাকে বলা হচ্ছে আমাদের রেনাল পেলভিস, রেনাল পেলভিস, ঠিক আছে? এবার আমরা এক একটা এই নেফ্রনটাকে খুলে পড়বো। এটা আমরা পুরো ওভারঅল কিডনিটা দেখলাম, ঠিক আছে? কিডনির যেটা ফার্স্টে দুটো কিডনি, তারপর আসছে আমাদের ইউটেরাস, সরি ইউটেরাস বলি, আহ ইউরেটার্স, কথাটা বারবার গন্ডগোল হয়ে যায়, ইউরেটার্স, ঠিক আছে? ইউটেরাস অন্য জিনিস কিন্তু, আর ইউরেটার্স এটা আছে, তারপর ব্লাডার, তারপর ইউরেথ্রা। এটা তো আমি অন্য বললাম, আর সেখানকার আমি এই কিডনির স্ট্রাকচারটা তোমাদের সামনে আঁকলাম। এবার আমরা এক একটা নেফ্রনকে খুলে পড়বো। দেখো, নেফ্রন যখন খুলবো তখন দেখবে সবার প্রথমে এরকম একটা স্ট্রাকচার থাকবে, তারপর এরকম থাকবে, তারপর থাকবে এরকম, তারপর এরকম, এরকম, ঠিক আছে? সবার প্রথমে এই যে এটাকে বলা হয়, মনে রাখবে, অ্যাফারেন্ট আর্টিওল, আর এইটাকে বলা হয় ইফারেন্ট আর্টিওল। এবার কি হয়, সবার প্রথমে সারা বডি থেকে যা যা যাবতীয় জিনিসপত্র ছাকার দরকার পড়বে, ফিল্টার করার দরকার পড়বে, তারা এইখানে এসে জমা হয় এই গোল ছাঁকনিটাতে। এই গোল ছাঁকনিটার নাম হলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। এবার কি কি আসে এখানে? আসে ব্লাড, ব্লাড সেল, তারপরে প্লাজমা প্রোটিন, তারপরে গ্লুকোজ, তারপরে ইউরিয়া, তারপরে সল্ট। এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে আসে। তবে কি হয়, ব্লাড সেল আর প্লাজমা প্রোটিন এই সমস্ত, তারপর ব্লাড, ব্লাড সেল, ব্লাড, প্লাজমা প্রোটিন, এই সমস্ত কিছু থিকনেসটা অনেক বেশি হয় বলে গ্লোমেরুলাস এদেরকে ছাকতে পারে না। তারা কিন্তু আবার সেই ইফারেন্ট আর্টিওল দিয়ে এই প্রথম তিনটে জিনিস প্রথমে আসে, কিন্তু ছাকতে পারে না, এদের ছাকার কিছু নেই, কেননা এরা অনেকটা মোটা হয়। গ্লোমেরুলাস আরো অনেক হালকা জিনিসকে ছাকে। তো তখন তারা ওই ইফারেন্ট আর্টিকল দিয়ে আবার গোটা বডিতে পৌঁছে যায়। তাহলে গ্লোমেরুলাস এবার বাকি জিনিসগুলোকে ছাকলো, গ্লুকোজ, ইউরিয়া, সল্ট, সেগুলোকে নিয়ে ও আবার এগিয়ে পড়লো। এগিয়ে পড়লো যখন, এটাকে কি পড়লো কোথায়, এই যে লম্বা জায়গাটাকে বলা হয় পিসিটি,
এবার পিসিটি কি, বিসিটি কি, এগুলো আছে ওপরে, আমি তোমাদের বলে দিচ্ছি এবং লিখেও দেবো। পিসিটি কি, বিসিটি কি, আগের জিনিসটা বোঝো। এবার তাহলে এই যে লম্বা জায়গাটা সেটা হলো পিসিটি, আর তারপর এই যে ইউ এর মতন যে জায়গাটা এটাকে বলা হয় হেনরি লুপ। তারপর আবার এই লম্বা জায়গাটা সেটাকে বলা হয় ডিসিটি। আর তারপরে এই যে যেখানে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমাদের বলা হয় রেনাল পেলভিস। তখন আমি এই জায়গাটা বললাম না রেনাল পেলভিস, সেইটাই যখন এইটাকে তো খুলে আঁকিয়েছি, এইটাই হলো আমাদের রেনাল পেলভিস। ঠিক আছে, এইবারে কি হচ্ছে, এই যে পিসিটি, হেনরি লুপ, ডিসিটি, এই যে প্রত্যেকটা জায়গাতে আবার কিন্তু এগুলোর খানিক খানিক নিজের নিজের অ্যাবজর্পশন ঘটছে। অর্থাৎ চেষ্টা করা হচ্ছে যে যতটা শরীর যেন নিয়ে নেয়। এবং পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় যে এই ডিসিটিতে আর অ্যাবজর্পশন হয়। মনে রাখবে এখানে কিন্তু একদম লাস্ট, এখানে অ্যাবজর্পশন হয় সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটারে, অর্থাৎ মিনারেলস এবং ওয়াটারে। ঠিক আছে, এবং এই কাজটা কে করে, এই কাজটাতে করতে এখানে একটা হরমোন প্রেজেন্ট থাকে যে হরমোন সাহায্য করে। সেই হরমোনটার নাম হলো এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম হলো অ্যান্টি ডাই ইউরিয়েটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরিয়েটিক হরমোন, বা এর আর একটা নাম আছে দ্যাট ইজ কল্ড ভেসোপ্রেসিন। পরীক্ষায় এটাও দেয় ভেসোপ্রেসিন। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারছো যদি আজকে এডিএইচ না থাকে, কারোর কম থাকে, তার যদি ক্ষরণের সমস্যা হয়, তাহলে কিন্তু তার ভালোভাবে যে এই সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটার এর অ্যাবজর্পশন শরীরের করা উচিত সেটা করতে পারবে না। তাহলে ওয়াটারের অ্যাবজর্পশন যদি না হয় তার মানে তার কি হবে, তার কিন্তু বারে বারে ইউরিন আসবে। সেই কারণে এডিএইচ এর কম ক্ষরণে কোন রোগ হয়, বহুমূত্র রোগ। পরীক্ষায় এই প্রশ্নটা প্রচুর বার দিয়েছে, আগামীতেও দেবে। ঠিক আছে, এইটুকু কি বোঝা গেছে বলো? তারপর এই যে এইটা হলো তারপর এই যে এটা হলো কালেক্টিং টিউবিয়াল, এবং তারপর এটা রেনাল পেলভিসের সঙ্গে যুক্ত হয়ে যায়। কি বলছো, গ্লোমেরুলাস? এই যে অ্যাফারেন্ট আর্টিওল আর ইফারেন্ট আর্টিওল দুটো নালীর মতন, অর্থাৎ এখানে সারা শরীর থেকে জিনিসপত্র এসে এই জায়গাটা হলো ছাকে, এই জায়গাটা ছাকনির মতন কাজ করে। আর একটা জিনিস ভুলে গেছি, এখানে দেখো আমি একটা কভার দিয়েছি। এই গ্লোমেরুলাসকে যে কভার করে রাখে, যে কভারিংটা দেয়, সে হলো বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল। ক্লিয়ার? অ্যাফারেন্ট আর্টিওল, ইফারেন্ট আর্টিওলের কোনো সেরকম কাজ নেই, বা ওরকম অত ইম্পর্টেন্ট না। অ্যাফারেন্ট আর্টিওলটা ইউজুয়ালি একটু সরু হয়, ইফারেন্ট আর্টিওলটা একটু মোটা হয়। গোটা শরীর থেকে সমস্ত যাবতীয় যা বৃত্তান্ত যেগুলো ছাকার দরকার পড়ে সেগুলো হলো এই গ্লোমেরুলাসে চলে যায়। এবার তোমার সেই কারণে যেহেতু ব্লাড সেল, প্লাজমা প্রোটিন, ব্লাড আমি বললাম এগুলোর থিকনেস একটু বেশি হয়, সেই জন্য তারা কিন্তু আবার ইফারেন্ট আর্টিওল, অর্থাৎ যেটা মোটা পথ, সেই ঠিক পথটা দিয়ে আমাদের গোটা বা দেহে আবার ফেরত চলে যায়। কাজ আছে, বাট পরীক্ষায় যেরকম প্রশ্ন দেয় সেইটুকু তো আমরা দেখছি, সেই জন্য আমি বললাম ওগুলোর আর অতটা দরকার নেই। ওকে।
আজকে কোশ্চেন কিরকম আসে আমি সেটাও তোমাদের মানে বলবো। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় একবার ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল, সেটা হলো ম্যালপিজিয়ান বডি কি। ঠিক আছে, মনে রাখবে গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল, এই যে গোলটা গ্লোমেরুলাস আর এই যে তার কভারিংটা হলো বাউম্যানস ক্যাপসুল, এই দুটোকে মিলিয়ে বলা হয় ম্যালপিজিয়ান বডি। এটা এই কারণে একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে বললাম, সেটা হলো যে ম্যালপিজিয়ান টিউব কিন্তু আবার আরশোলার রেচন অঙ্গ। ঠিক আছে, কাজেই ম্যালপিজিয়ান নালী আর ম্যালপিজিয়ান বডির মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা মাথায় রাখবে। ম্যালপিজিয়ান বডি হলো তোমার গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলকে মিলিয়ে বলা হয়। আর তোমার ম্যালপিজিয়ান নালী বা ম্যালপিজিয়ান টিউবেলটা হলো আমাদের আরশোলার রেচন। ওকে, এবার আমরা একটু এই ডিসিটি টিসিটি ফুল ফর্মটা একটু দেখে নিই, তারপর আমি ছাঁকনির মতন করে কাজ করে বাউম্যানস, ও সরি, গ্লোমেরুলাস বাউম্যান ছাঁকনির মতন করে কাজ করে, আর বাউম্যানস ক্যাপসুল ওকে একটা কাভারিং দেয়, ওকে একটা প্রোটেকশন দেয়। আচ্ছা, ইসিটি যেটা আমি তখন বললাম, ওটাকে বলা হয়, মানে ফুল ফর্ম পরীক্ষায় কোনোদিন আসেনি তাও বলে দিচ্ছি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। আর ডিসিটিটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবেল। ঠিক আছে, আর এই লাস্টে এটা হলো সিটি, সেটা হলো জাস্ট কালেক্টিং টিউবেল। হুম, এবার আমরা উপরে যে ছবিটা এঁকেছিলাম ওটা আমরা একটু দেখে নিই। এই যে এই ছবিটা, এইটা দেখতে, তাহলে এখন আমরা এই কিডনির পুরো ডিটেল, কিডনির মধ্যে নেফ্রন একটা খুলে সেটা আমরা পড়লাম, একটুখানি দাঁড়াও। হ্যাঁ পাপা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। মা, মা, পাপা ঘরে ঢুকে গেছে। আমার বাবা কালকে আসলো সকালবেলা, প্রায় এক সপ্তাহের ছুটি নিয়ে এসেছিল। তারপরে ওই বন্ধ ডাকা হলো, সেই কারণে আর একটা সার্কুলার জারি হলো, সার্কুলারটাতে লেখা আছে যে কালকে যদি স্টেট গভর্নমেন্টের অফিসে কেউ মানে তোমার না যায়, তাকে শোকজ করে দেবে, তাকে অ্যান্সারেবল হতে হবে, তাকে জানাতে হবে সে কেন আসেনি, সেটা জাস্টিফাইড না হলে কিন্তু সে শোকজ থাকবে। তো বেকার একটা রেড ইঙ্ক পড়ে যাবে চাকরি জীবনে। তো সেই জন্য আবার যেই কালকে অফিসে যেতেই হবে এতটা এরকম ব্যাপার আজকে, সেই জন্য আবার বাবা কালকে রাত্রিবেলা তার তড়িঘড়ি করে চলে গেল। এই যে বন ডাকাত ডেকে ফেলে আর সাধারণ মানুষের দুর্গতি। আচ্ছা, তো আমরা কি যেন দেখতে যাচ্ছিলাম, আমরা হলাম ইউরেটার্স। ইউরেটার্স, দেখো এই যে ইউরেটার্স এর কি কাজ, ইউরেটার্স হলো এখান থেকে ইউরিনটাকে নিয়ে আসে ইউরিনারি ব্লাডার, মূত্রথলিতে। এটা ইজি, এটা নামেও বুঝতে পারছো। তারপরে আমাদের যদি এই ইউরিনারি ব্লাডার নিয়ে বলতে হয়, ইউরিনারি ব্লাডারটা নিয়ে বলি, তাহলে ও কিন্তু সাময়িকভাবে স্টোর করে রাখে ইউরিনকে। এবং এটাও প্রশ্ন আসে যে কতটা ইউরিন সে স্টোর করে রাখতে পারে, তাহলে 0.5 থেকে 1 লিটার ইউরিন। ওকে, আর
তারপরে যেটা মূত্রনালী সেটা হলো ইউরেথ্রা। এটা হলো একটা মাস্কিউলার, মাস্কিউলার বলতে সেখানে একটা মাসল আছে, কারণ কন্ট্রাকশন তারপর রিল্যাক্সেশন এরকম একটা ব্যাপার। একটা মাসল বলতেই সে সংকোচন প্রসারণ করতে পারবে, সেরকম যেহেতু মাস্কিউলার একটা টিউবিউলার স্ট্রাকচার। ঠিক আছে। হুম। এইবার আমরা ইউরিন নিয়ে একটু আলোচনা করব। সবার আগে আমরা এটা জানি যে ইউরিনের কালার কিন্তু একটা পেল ইয়েলো টাইপের হয়, একটা ফ্যাকাশে হলুদ রকমের। তাহলে কোনো একটা রঞ্জকের উপস্থিতির জন্যই কিন্তু সবসময় কোনো কিছুর একটা রং আসে। এখানে কোন রঞ্জকটা আছে? অ্যান্সার হলো ইউরোক্রোম, ইউরোক্রোম পিগমেন্টের জন্য। ওকে। তারপরের প্রশ্ন, যে কোনো লিকুইড তোমরা দেখেছো ব্লাডের ক্ষেত্রে, তোমরা দেখেছো আমাদের শরীরে যেটা এইচসিএল থাকে, সমস্ত কিছুর ক্ষেত্রেই না আমাদের কিন্তু যেটা পড়তে হয় সেটা হলো সেটার অ্যাসিডিক না বেসিক ইন নেচার। তাহলে ইউরিনের কিরকম নেচার? ও অ্যাসিডের মধ্যে পড়ে নাকি বেসিকের মধ্যে পড়ে? পিএইচ কত? তাহলে সবার আগে দেখে নাও, পিএইচটা হলো 6, তার মানে অ্যাসিডিক। 7-এর কম মানেই অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক কিন্তু অ্যাসিডিক। ওকে। আর জলের থেকে সামান্য ভারী হয়, এটাও মাথায় রাখতে হবে। ডেইলি ইউরিন আউটপুট, ডেইলি ইউরিন আউটপুট একটা সাধারণ মানুষের কত হয়? ইউজুয়ালি 1.5 থেকে 1.8 লিটার। ওকে, 1.5 থেকে 1.8 লিটার। আর একটা জিনিস যেটা জানো, যে যখন কারোর কিডনি কাজ করে না, সেই জন্য বলে প্রচুর পরিমাণে জল খেতে, তাই না, কিডনি ভালো রাখার জন্য। আর যখন কারোর কিডনি কাজ করে না, তখন কিন্তু তাকে যেটা করতে হয় সেটা হলো হিমোডায়ালিসিস। এই প্রসেসের মধ্যে দিয়ে তাকে তখন যেতে হয়, যেটা ভীষণ একটা কষ্টসাধ্য প্রসেস। এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। কোথায় লিখলাম? কোথায় লিখলাম? ধুর বাছা। না, পিসিটি হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। ঠিক আছে, আর ডিসিটিটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবেল। ওকে, তাই জন্য লিখলাম আমি, সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আর একটা জিনিস তোমাদের এখন বলতে হবে, তার আগে বলো কোনো কিছু কি বুঝতে অসুবিধা হলো এইটুকুতে?
আচ্ছা, বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, তাহলে আমি একটু প্রশ্ন করি। অর্ঘ্যদ্বীপ, বলো। আমি আজকে একটা হরমোনের নাম বললাম, তাই না? আমরা দেখলাম যে কিডনিতে একটা হরমোনের বিশেষ ভূমিকা আছে, সেই হরমোনটার নাম কি? বাহ, আর একটা কি নাম আছে তার? হ্যাঁ, ভেসোপ্রেসিন। একদম ঠিক। ওকে, সবাই পড়া শুনছে তাহলে। অনলাইনে আর মনে হয় কেউ পড়াই শোনে না নাকি? না না, কাজ কাজ ওইরকম করে আলাদা করে পড়ার দরকার নেই। জিনিসটা যে বললাম যে যে জিনিসগুলো আসছে সেগুলোর এক একটা জায়গায় এক একটার অ্যাবজর্পশনের কাজ আছে। মনে করো গ্লুকোজ আসছে, সেই গ্লুকোজ যতটা নিজের শরীরে আবার অ্যাবজর্পশন করে নেওয়া যায় সেই কাজটা মনে করো করলো, এরকম ভাবে সল্ট অ্যাবজর্ব করে নিল। সবটা তো আর মানে তারা বেরিয়ে যেতে চাচ্ছে পুরোটা, কিন্তু সবটা তো বেরোবে না, সেটা এক একটা ছাঁকনি হিসেবে কাজ করছে, এক একটা জায়গায় এক একটা জিনিসের ফিল্ট্রেশনে সাহায্য করছে। এইবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো কিডনি ফেইলিয়ার। কিডনি ফেইলিয়ার বা এটাকে আর একটাও বলা হয় রেনাল ফেইলিয়ার। রেনাল ফেইলিয়ার, ঠিক আছে? সেটা হলো যদি কোনো কারণে কিডনি কাজ করা অনেকটা বন্ধ করে দেয়, বিশেষ করে সল্ট অ্যাবজর্পশনের কাজটা যদি বন্ধ করে দেয়, তখন বলা হয় যে কিডনি ফেল করেছে। ঠিক আছে? এটা অতটা আসে না, আমি রোগ পড়াচ্ছি কয়েকটা। এই প্রশ্নটা পরীক্ষায় অলরেডি চলে এসেছে, সেটা হলো রেনাল ক্যালস রেনাল ক্যালসুলি। রেনাল ক্যালসুলি এটা কি? তোমরা জানো অনেক সময় আমাদের একটা শরীরের অংশে কিন্তু পাথর হয়ে যায়, সেরকমই যদি আমাদের কিডনিতে পাথর হয়ে যায়, কিডনির মধ্যে ক্রিস্টালাইজড সল্ট, কিসের সল্ট বলতো? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, অক্সালেট, এগুলোর এগুলোরই। কিন্তু সেটার যদি তোমার ক্রিস্টালাইজড মানে শক্ত ফর্মে যদি পাথর হয়, সেইটাকে বলা হয় রেনাল ক্যালসুল। এবার পরীক্ষায় তো বৃক্কে পাথর হলে কোন রোগ হয়? রেনাল ক্যালসুলি এরকম দিতে পারে, বা এটাও দিতে পারে রেনাল ক্যালসুলিতে আসলে বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে কি তৈরি হয়? তখন তোমাদের বলতে হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অক্সালেট, এটার হলো ক্রিস্টালাইজড সল্ট। ওকে, তারপরে আর একটা রোগ হলো, সেটা হলো গ্লোমেরুলো নেফ্রাইটিস। গ্লোমেরুলো নেফ্রাইটিস, সেটা হলো আমরা আমাদের গ্লোমেরুলাস পড়লাম, সেই গ্লোমেরুলাস যদি কোনো কারণে ইনফ্লেমড হয়ে যায়, ইনফ্লেমড কথাটার মানে হলো সেটা যদি কোনোভাবে দাহ্য টাইপের, খুব বেশি গরম হয়ে যায় বা খুব বেশি একটু ফুলে যায়, তখন সেটাকে বলা হয় ইনফ্লেমেশন। ঠিক আছে? আমাদের স্কিনের ইনফ্লেমেশন মানে স্কিন জ্বলে যাচ্ছে, এটাও হয় স্কিন ইনফ্লেমেশন। তো মনে করো ঘামাচি হয় না গরমে, সেটা হয় স্কিন ইনফ্লেমেশন। সেরকমই গ্লোমেরুলাসের যখন ইনফ্লেমেশন হয়, তখন সেই রোগটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। মনে রাখবে এটা। আর একটা জিনিস, সেটা হলো ইউরেমিয়া। ইউরেমিয়া, এটা কেউ বলতে পারবে ইউরেমিয়া রোগটা কি হবে? বাহ, ভেরি গুড। এটা বলা উচিত ছিল, কেননা লিউকোমিয়া এগুলো আমরা সমস্ত কিছু কিন্তু ব্লাডের সময় পড়েছিলাম। আর তার মানে কি, মিয়া এইরকম ওয়ার্ড কিন্তু ব্লাডের ক্ষেত্রে ইউজ হয়। আর ইউরে কথাটা আছে, তার মানে বুঝতেই পারছো যে যখন ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে ভালো করে কিন্তু আমাদের কিডনি কাজ করতে পারছে না, বা পুরো ইউরিয়াটাকে কিন্তু ফিল্টার করতে পারছে না। সেই রোগে তখন কিডনি কিন্তু ধীরে ধীরে কিডনি ফেল করা শুরু করে, আর সেইটাকে বলা হয় ইউরেমিয়া। ঠিক আছে?
এবার কি তোমাদেরকে এই বাংলা যা যা লেখা ছিল এই যে একবার পড়িয়ে দিতে হবে? এই বাংলা পড়ানো আমার খুব বিরক্ত লাগে। যাই হোক, দেখে নাও একবার। বৃক্কের কাজ: রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাত বজ্র অপসারণ করে। দেখো, একটা ইম্পর্টেন্ট কথা এখানে রয়েছে, প্রোটিন বিপাকে। এই ছোট ছোট টার্মিনোলজিস গুলো কিন্তু মাথায় রাখবে। আমরা কিন্তু এটা দেখেছিলাম যে আমরা কিন্তু যা খাই, কার্বস, কার্বোহাইড্রেট, ফ্যাট, শুধুমাত্র প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেনটা প্রেজেন্ট ছিল। মনে আছে না? নাইট্রোজেন প্রেজেন্ট ছিল। এবং এই নাইট্রোজেন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এটাও আমরা জানি যে আমাদের বাতাসে প্রচুর নাইট্রোজেন, 78% অ্যাটমসফিয়ারে মুক্ত নাইট্রোজেন বাতাস ঘুরলেও আমাদের কিন্তু সেটা দিয়ে কোনো কাজ হয় না। আমাদের নাইট্রোজেন সবসময় বদ্ধ ফর্ম থেকে ইনটেক করতে হয়। এবং আমরা এটাও দেখতে পাই যে একমাত্র প্রোটিনের মধ্যেই কিন্তু নাইট্রোজেন আছে, ওই জন্য প্রোটিন খাওয়াটা দরকার। তার মানে আমরা এতক্ষণ যে পড়ছি না যে নাইট্রোজেনিয়াস তোমার এক্সক্রিয়েটরি সাবস্টেন্স বা রেচন পদার্থ বের করাটাই কতটা কঠিন, বাকিগুলো তো তাও অনেকটা ইজি, এটাই কিন্তু সব থেকে জটিল। তাহলে এই নাইট্রোজেনটা আসছে কোথা থেকে? এটা কিন্তু আসছে প্রোটিন থেকে। সেই কারণে প্রোটিন বিপাকে কথাটা রয়েছে। ঠিক আছে? তারপর রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, ক্লোরাইড সহ বিভিন্ন আয়রনের পরিমাণ নিয়ন্ত্রণ করা। আয়রন বা মিনারেলস এর পরিমাণ এখানে হবে নিয়ন্ত্রণ করা। রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখা। ওকে, যথাযথ আয়নিক ভারসাম্য বজায় রাখা। হরমোন কি কি আছে? এরিথ্রোপয়েটিন, রেনিন, এগুলো ক্ষরণ করা। রক্তচাপ নিয়ন্ত্রণ করা। সমস্ত কিছুই কিন্তু বৃক্কের কাজ। এবার আমরা দেখলাম যে গঠনগত এবং কার্যগত একককে নেফ্রন বলা হয়। প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। আর কি কি আছে? রেনাল কর্পাসাল বা এবং বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিয়ালস। পুরো একটা কর্পাসাল আর আমাদের টিউবিয়ালস। ঠিক আছে? তারপরে যখন ম্যালফিজিয়ান কর্পাসাল বা ম্যালফিজিয়ান বডি যেটা বললাম যে একসাথে বৃক্কের কর্টেক্সে অবস্থিত বাউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই দুটোকে মিলিয়ে গঠিত হয়। দেখো, এখানে সবকটা কিন্তু সুন্দর করে লেখা আছে। বাউম্যানস ক্যাপসুল কাকে বলছে? রেনাল কর্পাসালসে গ্লোমেরুলার এফারেন্ট আর্টিওল, এফারেন্ট না ইফারেন্ট আর্টিওল, কৌশিক জালিকা গুচ্ছকে ঘিরে অবস্থিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে বাউম্যানস ক্যাপসুল বলা হয়। তারপর গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করে, ওটাকে ও একদম পুরো কভার করে রাখে। দেখলাম এই অ্যাফারেন্ট আর্টিওল বাউম্যানস ক্যাপসুলে প্রবেশ করে, অনেকগুলো জালিকায় বিভক্ত হয়, গ্লোমেরুলাস গঠন হয়। তারপর রেনাল টিউবিয়ালস, নেফ্রনের পশ্চাৎ অংশ এবং বাউম্যানস ক্যাপসুলের পিছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহী নালী পর্যন্ত। মানে ওই যে পুরো এইভাবে এইভাবে যে এইভাবে এইটা আমরা দেখলাম, এই পুরো ব্যাপারটাকেই রেনাল টিউবিয়ালস বলছে। এবং এই রেনাল টিউবিয়ালসটা 3 ভাগে বিভক্ত। একটা হলো পিসিটি, একটা হলো হেনলি লুপ এইটুকু, আর এইটা হলো তোমার ডিসিটি। তাহলে পিসিটিটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। দেখো কতটা, প্রায় 14 মিলিমিটার লম্বা। এত ডিটেলে আসে না পরীক্ষায়, ঠিক আছে, তাও দেওয়া আছে জাস্ট এমনি পড়ার জন্য, জানার জন্য। রেনাল টিউবেলের অংশ বৃক্কের কর্টেক্সে অবস্থিত। তারপরে এই যে ইউটা হলো হেনলি লুপ। ঠিক আছে? তারপরে এই যে ডিসিটি যেটা ডিস্টাল কনভলিউটেড, সেটা শেষে সংগ্রাহী নালীর সঙ্গে যুক্ত থাকে। এবং দেখো কয়েকটা সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক্ট অফ বেলিনি গঠন করে। এই সমস্ত জিনিসগুলোর থেকে কখন কবে পরীক্ষায় দিয়ে দিতে পারে, জাস্ট পরীক্ষায় দিয়ে দিতে পারে ডাক্ট অফ বেলিনি আমাদের কোন সিস্টেমের সঙ্গে যুক্ত। তোমাকে বুঝতে হবে যে আচ্ছা এটা তো আমাদের এক্সক্রিটরি সিস্টেমের সঙ্গে যুক্ত, রেচন তন্ত্রের সঙ্গে যুক্ত, এরকম ব্যাপার। ঠিক আছে? তারপর এখানে নেফ্রনের 2 রকম ভাগ দিয়েছে, একটা কর্টিক্যাল নেফ্রন, একটা জাক্সটা মেডুলারি নেফ্রন। আমাদের বৃক্কের মানুষ, এটা মানুষ হবে, হ্যাঁ, আমাদের বৃক্কের 90% কর্টিক্যাল আর 10% এই জাক্সটা মেডুলারি।
প্রত্যেকের কাজটা একটু অন্য অন্য রকমের। নেফ্রনের কাজ এই যে, বাস এইটুকু। আর এটা এটা তো আমরা পুরো বৃক্ষটাকে পড়লাম, আর যেটা এই একদম ফার্স্টে রেচন তন্ত্রের মধ্যে, সেটা দেখে নাও এখানে। এই যে, হ্যাঁ মনে পড়েছে, ডায়াফ্রামটা হলো বক্ষপিঞ্জর। দেখো এখানে লেখা, তাই দেখে মনে পড়লো। হুম। বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কটি মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটো বৃক্ক থাকে। ওকে। উদর গহ্বরের যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটা ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত। ওকে। তারপর রেচন নালী, যেটা বৃক্কের পেলভিস থেকে সৃষ্টি হয়ে তারপর মূত্রথলিতে এসে যুক্ত হয়, যেটাকে ইউরেটার বলা হয়। তারপর মূত্রথলি, যেটা আমি বললাম অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। ঠিক আছে, ত্রিকোণাকার থলি মূত্র ধারণ করতে পারে। এগুলো ঠিক আছে। তারপর ইউরেথ্রা। ইউরেথ্রা। ওকে। বলো, এইটুকুতেই কোনো সমস্যা আছে আজকে? নাকি জিনিসগুলো মনে হলো একদম ইজি? আমাদের বায়োলজির আর একটা জিনিসই আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট, সেটা একটু জানা দরকার, ভালো করে ছবি এঁকে জিনিসগুলো একদম পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, ওই জিনিসটা হয়ে গেলে আমার মনে হয় বায়োলজি মোটামুটি হয়ে যাবে। আর খুব একটা কঠিন কিছু নেই যেটা অন্তত তোমাদেরকে বোঝানোর বা এরকম ব্যাপার। কারণ স্কেলিটন সিস্টেম হয়ে গেছে আমাদের, আর তোমার এক্সক্রিটরি সিস্টেম হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হয়নি। আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হয়নি, হ্যাঁ। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম, এই দুটো হলো আমাদের মেইনলি বাকি। ঠিক আছে, বলো আজকের ক্লাসে কি কোনো সমস্যা বুঝতে? আচ্ছা, নেই সমস্যা। সৌমেন হলো একদম থামস আপ দিচ্ছ। ওকে, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করছি। হুম। প্রশ্নের অপশন সমস্ত কিছু ভালো করে শুনবে, তারপরে অ্যান্সার করবে। নাম ধরে ধরে করবো? হ্যাঁ, ওটাই ভালো হয়, চ্যাট বক্সে অ্যান্সার দেবে। হ্যাঁ, দাঁড়াও আমি বের করি। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কিডনি ফাংশন। নিম্নলিখিত কোনটি বৃক্ক, মানে নিম্নলিখিত কোনটি বৃক্কের কাজ নয়? ঠিক আছে, অপশন এ হলো আলট্রা ফিল্ট্রেশন, অপশন টু হলো টিউবিউলার সিক্রেশন, অপশন থ্রি টিউবিউলার রিঅ্যাবজর্পশন, আর অপশন ডি হলো ফ্যাগোসাইটোসিস। বাহ, বাহ, একদম একদম সবাই সঠিক উত্তর দিয়েছো। অপশন ডি। ফ্যাগোসাইটোসিস যখন কোনো কিছুকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোনো কিছু কোনো কিছুকে গ্রাস করে নেয়। মনোসাইট কথাটা কি ক্ষেত্রে বলছো? যাই হোক। ও আচ্ছা আচ্ছা, মনোসাইট নিউট্রোফিলস, একদম একদম ঠিক বলেছো। ব্লাড কর্পাসেলের কথা বলছো, যারা ফ্যাগোসাইটোসিস করে, ঠিক বলেছো। আর যেহেতু আল্ট্রাফিল্ট্রেশন, তোমার টিউবিউলার রিঅ্যাবজর্পশন, মানে নালীতে তোমার আবার রিঅ্যাবসর্ব করছে, এগুলো সবকিছু ওদের কাজ। আচ্ছা, এবার বলবে হেনলি লুপ
কোথায় অবস্থিত? কর্টেক্স, মেডুলা, রেনাল পেলভিস, ইউরেটার। কেন একজন সি বলেছে বলে সবাইকে সি বলছো নাকি? এরকম ব্যাপার? হেনলি লুপ মেডুলাতে অবস্থিত। হেনলি লুপ মেডুলাতে অবস্থিত। ওকে। কারণ যখন আমি এমনি পড়ালাম আর যখন আমি জিনিসটা খুলে পড়ালাম তখন ওটাই হয় যে নিচের পার্টটা কিন্তু মেডুলাতে অবস্থিত থাকে আর ওপরের পার্টটা হলো কর্টেক্সে অবস্থিত থাকে। আর হেনরি লুপ আমাদের একদম নিচের দিকে আছে, কেননা ইউ এর মতন নিচের দিকে আছে, সেই কারণে হেনরি লুপ মেডুলাতে প্রেজেন্ট থাকে। এবার বলবে চিংড়ি রেচন অঙ্গ কি? স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, ইঙ্ক গ্ল্যান্ড, হ্যাঁ একদম সবাই সবুজ গ্রন্থি নাম বলে দিয়েছো, বাহ বাহ, একদম ঠিক। Yellow color of urine is due to the presence of ইউরিন হলুদ হয় কোন পিগমেন্টের প্রেজেন্টে? ইউরোক্রোম। বাহ, অপশন ছাড়াই বলে দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, এবার বলবে দ্য মেজর কেমিক্যাল কম্পাউন্ড found in kidney stone. The major chemical compound found in kidney stone. Calcium sulfate, calcium carbonate, calcium oxalate আর ইউরিয়া। ক্যালসিয়াম অক্সালেট, বাহ বাহ বাহ। আচ্ছা, ইন ইউরিওটেলিক অ্যানিমাল, ইন ইউরিওটেলিক অ্যানিমাল তার মানে ইউরিওটেলিক কথাটার মানেই হলো এটা যেন মাথায় ক্লিক করে, আচ্ছা যাদের দেহে তার মানে এক্সক্রিটরি সাবস্টেন্স মেনলি ইউরিয়া, সেখানে ইউরিয়া ইজ ফর্মড বাই কোরি সাইকেল, ক্রেব সাইকেল, অর্নিথিন সাইকেল আর ইএমটি পাথওয়ে। অর্নিথিন সাইকেল, ঠিক আছে, একদম ঠিক। বোন, তোর চার্জ শেষ হয়ে গেছে, চার্জ না। The outer part of kidney is called, outer part of kidney is called cortex medulla, cortex, বাবা। হ্যাঁ, in kidney glucose mainly absorbed in proximal convoluted tubule, distal convoluted tubule, collecting tubule, Henle loop, বাবা, পিসিটি, ভেরি গুড ভেরি গুড। কিডনিতে গ্লুকোজ মেনলি কিন্তু পিসিটিতে অ্যাবজর্বড হয়। আমি বললাম একদম পুরো রেনাল টিউবিউল এর ফার্স্ট যে লাইনটা সেটা পিসিটি, তারপর হেনলি লুপ ইউ এর মতন, তারপর আসছে আমাদের ডিসিটি। তার মানে ফার্স্টেই কিন্তু আমাদের তোমার গ্লুকোজ অ্যাবজর্বড হচ্ছে। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ক্যান এক্সক্রিট অ্যামোনিয়া? আমি অপশন দিচ্ছি, অ্যামিবা, হিউম্যান, ক্রোকোডাইল, বার্স। কে অ্যামোনিয়া এক্সক্রিট করে? এ, এ অ্যামিবা, একদম ঠিক। বললাম which of the following animals can excrete ammonia?
কোন অ্যানিমাল, যেগুলো বলবো নিচের মধ্যে সেগুলোর মধ্যে কোনটা অ্যামোনিয়া এক্সক্রিট করে রেচন পদার্থ হিসেবে? অ্যামিবা, হিউম্যান, ক্রোকোডাইল, বার্ডস। আমাদের অ্যামিবা অ্যান্সার হবে। ইউরিনের পিএইচ কত? পিএইচ এর ফুল ফর্ম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ইউরিনের পিএইচ কত? 6। একদম ঠিক। আচ্ছা, ফ্লেম সেলস আর এক্সক্রিয়েটরি পার্ট অফ, কার এক্সক্রিয়েটরি পার্টের মধ্যে পড়ে ফ্লেম সেলস? প্ল্যাটিহেলমিনথেসের। একদম ঠিক, একদম ঠিক। তার মানে ওটা দেখে যেখানেই তুমি কৃমি দেখবে, চ্যাপ্টা কৃমি, এখানে অপশনে ফ্ল্যাট ওম আছে, ওটাই অ্যান্সার হবে। তার মানে যেটাই তুমি কৃমি দেখবে সেটাই অ্যান্সার হবে। আচ্ছা, বাউম্যানস ক্যাপসুল কোথায় লোকেটেড? বাউম্যানস ক্যাপসুল কোথায় লোকেটেড? মেডুলা না কর্টেক্স? আহা সুমন, আমি এক্ষুনি কিন্তু বললাম, আমি জিনিসটা যখন খুলে পড়িয়েছিলাম আমি এক্ষুনি বললাম যে নিচের পার্টটা তখন মেডুলাতে চলে যায়, কেননা নিচটা ঘুরে যায় এভাবে। তাহলে নিচের পার্টটা মেডুলাতে থাকে, ওপরের পার্টটা কিন্তু কর্টেক্সে থাকে। এই জন্য একটু আগে যখন কোশ্চেনটা আসলো হেনলির লুপ কোথায় প্রেজেন্ট, আমরা দেখলাম মেডুলাতে। তাহলে বাউম্যানস ক্যাপসুল তো ওপরে থাকবে, তাহলে বাউম্যানস ক্যাপসুল কর্টেক্সে প্রেজেন্ট থাকবে। ওকে ওকে। আচ্ছা, হুইচ ক্যারিজ ব্লাড টু দ্য গ্লোমেরুলাস? কে গ্লোমেরুলাসে ব্লাড কে ক্যারি করে? এফারেন্ট আর্টিওল, অ্যাফারেন্ট আর্টিওল, ইফারেন্ট আর্টিওল, বাউম্যানস ক্যাপসুল, নান অফ দিস। অ্যাফারেন্ট আর্টিওল। ভেরি গুড, ভেরি গুড। আমি যা দেখছি এখান থেকে যা আসবে সব পারবে তোমরা, ওকে? কোনো অসুবিধা নেই। ওকে, চলো আমরা পরের দিন একটা কেমিস্ট্রির কোনো পার্ট রাখার চেষ্টা করব। কেমিস্ট্রি বা ফিজিক্স, আবার বায়োলজির আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে, আবার একইভাবে আমরা করে নেব। ওকে, চলো তাহলে টাটা। হ্যাঁ, অ্যানিমাল কিংডম ওগুলো করাতে হবে, ঠিক বলেছো। আসলে বায়োলজির জায়গাটাই সব থেকে বড় মনে হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে নেক্সট দিন অ্যানিমাল কিংডম হবে। ওকে, থ্যাংক ইউ দীপিকা, থ্যাংক ইউ সবাইকে। টাটা।